আপনি যখন কোনো একটি প্রশ্ন পাবেন তখন সেটি চিন্তা করে তারপর লেখা শুরু করবেন, সেই রকম সময় অপচয় করার মতো সময় আপনার হাতে থাকবে না। আপনি একটি প্রশ্ন পাবেন, প্রশ্ন পাওয়ার সাথে সাথে লেখা শুরু করে দিবেন। লিখতে লিখতে আপনাকে চিন্তা করতে হবে যে পরবর্তীতে আপনি কি লিখবেন। লার্নিং 10 ডিফারেন্ট থিংস ইজ নট স্মার্টনেস। স্মার্টনেস ইজ লার্ন ওয়ান থিং অ্যান্ড ইউজ ইট ইন 10 ডিফারেন্ট প্লেসেস বাই কাস্টমাইজিং। এই মুহূর্তে মোবাইল সেটের সামনে বসে কিংবা ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা নোটবুক যে মাধ্যম থেকে আজকের এই সেশনটি উপভোগ করছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানবীর খান। আজকের এই সেশনে আমি আলোচনা করব বিসিএস লিখিত পরীক্ষার রূপরেখা বা কলাকৌশল নিয়ে। বিসিএস লিখিত পরীক্ষায় নিজেকে প্রস্তুত করার জন্যে কী ধরনের কলাকৌশল বা রূপরেখা থাকা উচিত, সেই বিষয়ক কিছু প্রারম্ভিক আলোচনা থাকবে আজকের এই সেশনে। তো যারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন বা নিজেকে প্রস্তুত করতে চাচ্ছেন, সবাই জানেন যে বিসিএস লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 900 মার্কের। তো সেই 900 মার্কের মধ্যে বাংলায় থাকে 200, বাংলাদেশে থাকে 200, ইংরেজিতে থাকে হচ্ছে 200, ইন্টারন্যাশনালে থাকে 100, সায়েন্সে থাকে 100, ম্যাথমেটিক্সে 50 এবং মেন্টাল এবিলিটিতে থাকে 50। তো এই হচ্ছে 900 মার্কের লিখিত পরীক্ষা। তো এই 900 মার্কের লিখিত পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে চাইলে সবার আগে আপনাকে জানতে হবে যে আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মতো ফিট কিনা। কেন এই কথা বলছি, একটি গল্প বললে বিষয়টি অনেক পরিষ্কার হবে। আমি যখন প্রথমবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করি, তখন আমি আমার হলের এক বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই রিপন দা, ওনার কাছে গিয়েছিলাম যে আমি তো প্রিলিমিনারি পাশ করেছি, লিখিতর জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি, কিভাবে শুরু করব। তো এমন একজন ব্যক্তির কাছে আমি গিয়েছিলাম যিনি জীবনে কখনো বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেননি। সেই রিপন দা আমাকে একটি পরীক্ষায় ফেলে দিয়েছিলেন। পরীক্ষাটা কি ছিল? উনি আমাকে বললেন যে ঠিক আছে, তোমাকে আমি পরামর্শ দিব, তার আগে তুমি একটি নিবন্ধ লিখে নিয়ে আসো 7 মিনিটের মধ্যে। নিবন্ধর বিষয়টা কি? বলল যে আমাকে রিপন দা সম্পর্কে লিখতে হবে 7 মিনিটের মধ্যে। তো এই যে একটি পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে উনি মূলত যাচাই করতে চাচ্ছিলেন যে আমার লিখিত অংশে কি ধরনের ল্যাকিংস আছে, সেখানে আমার কি ভাষাগত দক্ষতার অভাব আছে, নাকি আমার শব্দচয়নে ভুল আছে, সময় জ্ঞান কম আছে, নাকি আমি অনেক কিছুই জানি ওনার সম্পর্কে কিন্তু খাতায় লিখতে পারছি না, আমার কি ধরনের সমস্যা, সেটি উনি ডায়াগনোসিস করতে চাচ্ছিলেন। তো আপনারা যারা বিসিএস লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন, আপনাদেরকেও এই ধরনের একটা টেস্টের মাধ্যমে আগে ডায়াগনোসিস করতে হবে যে আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য ফিট কিনা। সাধারণত লিখিত পরীক্ষার অংশগ্রহণ যারা করে তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা পরিলক্ষিত হয়, বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। রোগগুলা কীরকম? মনে করুন অনেক পরীক্ষার্থী আছে যারা খুব ভালো জ্ঞান রাখে, যে কোনো বিষয়ে অনেক স্বচ্ছ ধারণা আছে, জ্ঞান আছে, কিন্তু তার লেখার গতি কম থাকার কারণে তিনি সকল প্রশ্নের উত্তর করে আসতে পারেন না। তো একটি সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে স্পিড কম বা টাইম মেনটেন করতে পারছেন না, এই একটা সমস্যা। এটা খুবই প্রকট একটি সমস্যা। এটাকে আপনারা লিখিত পরীক্ষার জন্য একটা কর্কট রোগ বলতে পারেন, ক্যান্সার বলতে পারেন, যে আপনি জানেন কিন্তু সময়ের অভাবে বা আপনার লেখার স্পিড কম থাকার কারণে আপনি সব কিছু উত্তর করে আসতে পারছেন না। সুতরাং আপনার এই সমস্যাটা আছে কিনা সেটাকে ডায়াগনোসিস করতে হবে। আরেক ধরনের সমস্যা দেখা যায় যে অপ্রাসঙ্গিক লেখার একটা টেন্ডেন্সি থাকে, অনেক পরীক্ষার্থীর মধ্যে এই ধরনের থাকে। ওই যে সারা জীবন কুমিরের খাঁচ কাটা এই ধরনের রচনা লিখে বা নিজের মধ্যে এই ধরনের একটা চর্চা করে অপ্রাসঙ্গিক লেখার একটা প্রবণতা তৈরি হয়ে যায়। এই ধরনের প্রবণতা থাকা যাবে না।
যারা অপ্রাসঙ্গিক লেখার প্রবণতা আছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আরেক ধরনের সমস্যা দেখা যায়, যারা অনেকেই দেখা যায় যে পরীক্ষা হলে নিজের মতো করে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করে। দুটা কবিতার লাইন লিখে দিয়ে বলে যে এটা মাইকেল মধুসূদন দত্ত বলেছে যে এখন শ্রাবণ মাস গরু খায় ঘাস। নিজের মতো করে একটা ছন্দ দিয়ে একটা উক্তি দিয়ে দেখা গেছে এটা কোটেশন দিয়ে লিখে দেয় যে মাননীয় প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ সম্পর্কে এই তথ্য দিয়েছেন। তো এই যে বানিয়ে বানিয়ে তথ্য উপস্থাপন, এই ধরনের যদি সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে হবে। আরও আরেকটি সমস্যা আছে, অনেকের মধ্যেই পরিলক্ষিত হয়, এটা আসলে আমাদের বাঙালি জাতির অম্লদোষ বলতে পারেন, যে ডায়াবেটিক্সের মতো সবারই আছে। সেটা কি? বানান ভুল অথবা মাত্রা ভুল। মাত্রা কি? ওই যে শব্দের উপরে যে মাত্রার প্রয়োগ, এই ধরনের ভুল করে থাকে। তো যখন আপনি প্রাথমিক পর্যায়ে যে কোনো বিষয়ের উপরে যদি একটি টেস্ট দেন, তাহলে আপনি খুব দ্রুতই বুঝতে পারবেন যে এই ধরনের সমস্যাগুলো আপনার মধ্যে আছে কি না। যদি আপনার মধ্যে এই ধরনের রোগগুলো পরিলক্ষিত হয়, তাহলে আমি মনে করি আপনাদের আগে এই সমস্যাগুলো উত্তরণ করে তারপরে প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত, বা প্রস্তুতি নিতে নিতেও এই সমস্যাগুলো থেকে উত্তরণের চেষ্টা করা উচিত। এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে লিখিত পরীক্ষায় ভালো ফলাফল আশা করা কঠিন হয়ে যাবে। তো এবার আসুন লিখিত পরীক্ষার জন্যে কিভাবে প্রস্তুতি নেওয়া শুরু করবেন। লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে আপনাকে সবার আগে সিলেবাস নিয়ে বসতে হবে। সিলেবাস নিয়ে এবং বিগত সালের যত প্রশ্ন আছে সেই প্রশ্ন নিয়ে বসতে হবে। যে আপনি বিগত সালের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলোর যে প্রশ্ন আছে সেগুলো আপনাকে প্রচুর অ্যানালাইসিস করতে হবে, যে কি ধরনের প্রশ্ন আসে, বারবার কি ধরনের প্রশ্ন আসছে। এইভাবে অ্যানালাইসিস করে যে ভবিষ্যতে কি প্রশ্ন আসতে পারে সেইভাবে প্রস্তুত রাখা। বিসিএস লিখিত পরীক্ষার জন্য এই যে সিলেবাসটুকু, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাংলা। আমার দৃষ্টিকোণ থেকে বাংলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ হচ্ছে আপনি ইংরেজি বিষয়টি ছাড়া যে কোনো বিষয়ই যখন আপনি লিখতে যাবেন, আপনার ভাষা হবে বাংলা। সুতরাং যদি আপনার ভাষাশৈলী, শব্দচয়ন এবং বাক্য গঠন অনেক সুন্দর হয়, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একটা পরীক্ষার্থী একটা বিষয় জেনে বুঝে শিখে আসার পরেও যেইভাবে যতটুকু উপস্থাপন করে, আপনার ভাষাশৈলী এবং বাক্য গঠনের কৌশল ভালো থাকায় সেই জেনে আসা পরীক্ষার্থীর চেয়েও আপনার উপস্থাপন অনেক সুন্দর হতে পারে। শুধু এই একটা কারণে আমার কাছে মনে হয় বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়া প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লিখিত পরীক্ষায় আপনাকে হতে হবে অলরাউন্ডার। কোনো একটি বিষয়কে ছেড়ে দিয়ে, কোনো একটি বিষয়ের উপর গুরুত্ব কম দিয়ে এখানে আপনি ভালো খেলার কোনো সুযোগ নেই বললেই চলে। আপনাকে স্ট্রাইকার হিসেবে যেরকম ভালো খেলতে হবে, ডিফেন্ডার হিসেবে ওইরকম ভালো খেলতে হবে, আন্তর্জাতিক মাঠে যেভাবে ভালো খেলতে হবে, কাদা মাঠেও ঠিক একইভাবে ভালো খেলতে হবে। আপনি যখন বাংলা পরীক্ষা দিতে যাবেন, একজন পরীক্ষক যখন আপনার খাতাটা মূল্যায়ন করতে যাবে, ওই পরীক্ষকের কাছে যেন মনে হয় এই খাতাটা একজন বাংলার ছাত্রের। আপনি যখন বিজ্ঞানের পরীক্ষা দিতে যাচ্ছেন, পরীক্ষকের কাছে যেন অনুভূত হয় যে এই খাতাটা একজন বিজ্ঞানের ছাত্র। এবং এই শিক্ষকই যখন আবার আইসিটি অংশ মূল্যায়ন করতে যাবে, তখন যেন মনে হয় যে এই খাতাটা মনে হয় কম্পিউটার সায়েন্সের কোনো একটা স্টুডেন্টের হতে পারে। আপনি যখন আপনার উপস্থাপন এইরকম সুন্দরভাবে করতে পারবেন, তখনই আপনার পরীক্ষা ভালো হয়েছে বা ভালো হচ্ছে বলে আপনি কল্পনা করতে পারেন। এখন এই ভালো করার কৌশলগুলো কি কি? বিসিএস লিখিত পরীক্ষায় পড়াশোনার জন্য কৌশল একটি, সেটি হচ্ছে স্মার্টনেস।
স্মার্টনেস। কিসের স্মার্টনেস? লিখিত পরীক্ষার জন্য স্মার্টনেসের একটি আলাদা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা কি? লার্নিং 10 different things is not smartness. Smartness is learn one thing and use it in 10 different places by customizing. 10টি আলাদা আলাদা জিনিস শিখে যদি আপনি সেটি প্রয়োগ করতেই না পারেন পরীক্ষার খাতায়, তাহলে সেটা স্মার্টনেস না। স্মার্টনেস হবে আপনি একটি জিনিস শিখুন এবং সেটিকে 10টি বিভিন্ন জায়গায় সেটিকে প্রয়োগ করার চেষ্টা করুন। এটি হচ্ছে স্মার্টনেস লিখিত পরীক্ষার জন্য। একটি উদাহরণ দিলে ব্যাপারটা আপনাদের জন্য বুঝতে একটু সহজ হবে। মনে করুন আপনি বিজ্ঞানের জন্য পড়েছেন মাদকাসক্তির কারণ ও তার প্রতিকার। এই একটি জিনিস আপনি বিজ্ঞানের জন্য পড়েছেন, মাদকাসক্তির সংজ্ঞা পড়েছেন উইকিপিডিয়া থেকে একটি ডেফিনেশন দিয়েছেন। ড্রাগ এডিকশন কী জিনিস, সেই উইকিপিডিয়া থেকে ড্রাগ এডিকশনের একটি সংজ্ঞা আপনি মনে করুন শিখেছেন এবং সেখানে কারণগুলো সুন্দরভাবে লিখলেন পয়েন্ট আকারে এবং তার প্রতিকারগুলো আপনি সুন্দর করে পয়েন্ট আকারে শিখলেন। এটা শিখেছেন বিজ্ঞানের জন্যে। এখন আপনার বিজ্ঞানে মনে করুন মাদকাসক্তি আসলো না, আসলো কোথায়? বাংলায়। মনে করুন আপনাকে একটি প্রতিবেদন লিখতে বলল বাংলায়, মাদকাসক্তির কারণ এবং তার প্রতিকার কি হতে পারে সেই বিষয়ে একটি প্রতিবেদন লেখার জন্য। এখন আপনি এই যে উইকিপিডিয়ায় নার্কোটিক্সের বা ড্রাগ এডিকশনের যে ডেফিনেশনটা আপনি পড়েছেন, সেটা আপনি এখানে খুব ইজিলি ব্যবহার করতে পারেন। শুধু এখানে না, আপনার দেখা গেছে সেটাকে আপনি ইংরেজি কোথাও কোনো একটা রচনায় কোনো একটা পয়েন্টে সেই ডেফিনেশনটাকে আপনি ব্যবহার করতে পারেন। সুতরাং এইভাবে আপনি শিখবেন যে জিনিসটা, সেটাকে আপনি কোন কোন জায়গায় ব্যবহার করতে পারেন সেটা আগে থেকে টার্গেট করে রাখতে হবে যে আমি এই জায়গায় এই জিনিসটাকে ব্যবহার করব। বিসিএস লিখিত পরীক্ষায় আপনার প্রত্যেকটা বিষয়ের একটি করে নোট খাতা থাকতে হবে। বাংলার জন্য থাকতে হবে, ইংরেজির জন্য থাকতে হবে, সেই সাথে আপনাকে আরও কিছু নোট খাতা রাখতে হবে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, একটা রাখতে হবে সংজ্ঞা বা ডেফিনেশনের জন্য একটি নোট খাতা। আপনার আন্তর্জাতিকের জন্যে, বাংলার জন্যে, বাংলাদেশের জন্যে যেখানেই আপনি কোনো ডেফিনেশন পড়বেন সেটাকে আপনি এই নোট খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবেন। এক খাতায় থাকলে হবে কি, আপনার জন্য সেগুলো রিভিশন দেওয়া সহজ হবে, মুখস্থ করা সহজ হবে এবং সেটা আপনি কোনো একটা টপিক যখন লিখতে যাবেন আপনি খুব ইজিলি ক্লিক করতে পারবেন আপনার ডেফিনেশনে যে খাতাটা, সেখানে এই টপিকের উপর কোনো ডেফিনেশন আছে কিনা। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর একটি খাতা আপনাকে নোট খাতা তৈরি করতে হবে, সেটি হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। অর্থনৈতিক সমীক্ষার প্রত্যেকটি অধ্যায়কে ধরে ধরে সেই অধ্যায়ের কি কি তথ্য আপনার রিটেনে কাজে লাগতে পারে সেই অংশটুকুকে আপনার ওই ছোট ছোট করে অধ্যায় ভিত্তিক নোট করে রাখতে হবে। যেমন লাস্টের অধ্যায় আছে পরিবেশ ও জলবায়ু, সেই জলবায়ু অধ্যায়ের যে তথ্যগুলো আপনার অর্থনৈতিক সমীক্ষায় আছে সেখান থেকে এই অর্থনৈতিক সমীক্ষা খাতার মধ্যে আপনি নোট করে রাখবেন চ্যাপ্টার ধরে ধরে। সড়ক আছে, তারপরে হচ্ছে আপনার যোগাযোগ আছে, বিদ্যুৎ, রেমিটেন্স, প্রত্যেকটা অধ্যায়, কৃষি আলাদা আলাদা আছে। সেই অধ্যায় ধরে ধরে যেই তথ্যগুলো আপনার রিটেনের জন্য প্রয়োজনীয় বা প্রয়োজন হতে পারে সেইগুলোকে আপনি একটি খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবেন। আরেকটি খাতা আপনাকে রাখতে হবে, সেটি হচ্ছে মানচিত্র। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে আপনার আন্তর্জাতিক এবং বাংলাদেশে। এই মানচিত্রের জন্য আপনি আলাদা একটি খাতা রাখবেন। আপনার আলাদা আলাদা নোট খাতা থাকলে সুবিধাটা হচ্ছে কোনো একটা প্রশ্ন যখন আপনি পান লিখিত পরীক্ষায়, তখন খুব ইজিলি আপনার ওই খাতার মধ্যে আপনি আপনার ব্রেনকে ক্লিক করতে পারেন সেই খাতায় এই বিষয়ে কি কি লেখা আছে সেগুলো স্মরণ করার জন্যে। আর লিখিত পরীক্ষার সবচেয়ে অসুবিধার যে জায়গাটা সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটি প্রশ্ন পাবেন তখন সেটি চিন্তা করে তারপর লেখা শুরু করবেন, সেই রকম সময় অপচয় করার মতো সময় আপনার হাতে থাকবে না। আপনি একটি প্রশ্ন পাবেন, প্রশ্ন পাওয়ার সাথে সাথে লেখা শুরু করে দিবেন, লিখতে লিখতে আপনাকে চিন্তা করতে হবে যে পরবর্তীতে আপনি কি লিখবেন।
সুতরাং আপনার এই শুরুটা কিভাবে করবেন সেটা অবশ্যই আপনার খাতায় আগে থেকে টপিক ধরে ধরে লিপিবদ্ধ করে রাখতে হবে। এই কিভাবে শুরু করতে হবে সেগুলো আমি প্রত্যেকটি বিষয় ধরে ধরে আলাদা ভিডিও তৈরি করছি, সেগুলোতে আশা করি আরও অনেক ডিটেলস আলোচনা করব। আশা করি আমার সঙ্গে থাকবেন। এবং আরেকটি খাতা রাখতে হবে, সেটা হচ্ছে কোটেশন। বিভিন্ন পত্রপত্রিকায় আপনি সমসাময়িক যে কোটেশনগুলো আপনি সংগ্রহ করেছেন, যেগুলো মনে হচ্ছে আপনার লিখিত পরীক্ষায় সামনে কাজে লাগবে, সেইগুলোর জন্য আপনি আরেকটি খাতা তৈরি করবেন। সেটি হচ্ছে, খাতার নাম দিবেন কোটেশন। বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে আরেকটি বিষয়ে প্রায় সময় প্রশ্নের উত্থাপন হয়, সেটি হচ্ছে লিখিত পরীক্ষার জন্যে কি কোচিং করা জরুরি কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি কোচিং করবেন কি করবেন না সেটা আপনার অর্থনৈতিক সামর্থ্যের উপর ডিপেন্ড করে। যদি আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে থাকেন বা আপনার অর্থনৈতিকভাবে আপনি সচ্ছল হয়ে থাকেন, যে আপনি এফোর্ড করতে পারবেন কোচিং, তাহলে আমার মতে কোচিং করা ভালো, এবং সেটি অবশ্যই অফলাইন। অফলাইনে কেন কথা বলছি, কারণ যদি অনলাইনে ঘরে বসে সব কিছু শেখা যেত, তাহলে হয়তো এত চমৎকার চমৎকার বাণী থাকতো না যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যাও। আপনার সত্যি কথা বলতে ঘরে থেকে শেখার মতো কিছুই নেই। আপনাকে যা কিছু শিখতে হবে, শিখতে হলে আপনাকে সুদূর চীন দেশে যেতেই হবে। আপনি রাস্তা থেকে শিখতে পারেন, আপনার বন্ধুর কাছ থেকে শিখতে পারেন, সমাজ থেকে শিখতে পারেন, পথে ঘাটে যে কোনো জায়গা থেকে শিখতে পারেন। শেখার কোনো সীমাবদ্ধতা নেই, শেখার কোনো সীমা পরিসীমা নেই। সুতরাং আমার কাছে মনে হয় আপনাকে এই অনলাইনে কোচিং না করে অফলাইনে সম্ভব হলে অফলাইনে কোচিং করা বেটার। যদি আরও একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশে এত পরিমাণ স্কুল কলেজ আছে, সেগুলো কেন? এত পরিমাণ স্কুল কলেজ যদি না দিয়ে সেন্ট্রালে কোনো ভালো শিক্ষক রেখে যদি ভিডিওর মাধ্যমেই সারা দেশব্যাপী শিক্ষার প্রসার ঘটানো যেত, তাহলে সারা বিশ্বে বা আমাদের দেশে এত স্কুল কলেজ থাকার কথা ছিল না। অফলাইন শিক্ষা আসলেই খুব জরুরি। আর অফলাইন শিক্ষার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি কোচিংয়ে অংশগ্রহণ করেন বা না করেন, কোচিংয়ের যেই টেস্টগুলো আছে, সাপ্তাহিক হোক, মাসিক হোক, মডেল টেস্ট হোক, যত রকমের টেস্ট আছে, যত রকমের পরীক্ষা আছে, আপনারা অংশগ্রহণ করবেন। আর সেক্ষেত্রে কোন কোচিং সেন্টারকে প্রায়োরিটি দিবেন? সেই সকল কোচিং সেন্টারকে আপনারা প্রায়োরিটি দিবেন যারা আপনার ভালোভাবে খাতা ইভালুয়েট করে। যে আপনি একটি পরীক্ষা দিয়ে এসেছেন, ওনারা বা খাতাটা লামসাম কোনো রকম দেখে আপনার একটা মার্কস বসিয়ে দিল, এই ধরনের কোচিং সেন্টারকে আমি এই ধরনের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য আমি নিরুৎসাহিত করব। যারা আপনার পরীক্ষার খাতাগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করবে, সেই কোচিং সেন্টারগুলোতে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ভর্তি হতে পারেন। আপনারা উপকৃত হবেন বলে আমি আশা করি। তো এই ছিল আজকের এই সেশন। আজকের এই সেশনে মূলত লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ক প্রারম্ভিক কিছু আলোচনা ছিল। এর পরবর্তী যে সেশনগুলো, সেগুলোতে আমি চেষ্টা করব প্রত্যেকটি বিষয়কে নিয়ে আলাদা আলাদা করে একটি সেশন তৈরি করার জন্য। তো আজকের এই সেশন থেকে যদি আপনারা কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে পরবর্তী সেশনগুলো উপভোগ করার জন্য নিমন্ত্রণ রইল। আর যদি মনে হয় যে আপনার জন্য কেবলই কালক্ষেপণ, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।